নমস্কার সকলকে। গান ও গল্পে অঙ্কিতা চ্যানেলে আজকের নিবেদন নারায়ণ সান্যালের পশারিণী। নারায়ণ সান্যাল, জন্ম 26শে এপ্রিল 1924, নদিয়া কৃষ্ণনগর, প্রয়াণ 7ই ফেব্রুয়ারি 2005। ইঞ্জিনিয়ার হিসেবে সরকারি চাকরি দিয়ে জীবন শুরু করেন। 1982তে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। একান্তচারী স্বভাবের নারায়ণ সান্যাল লেখক হিসেবে শিল্প, স্থাপত্য, ভাস্কর্য, বিজ্ঞান, শিশু কিশোর, ইতিহাস, গোয়েন্দা গল্পের শাখার একাধিক মনোগ্রাহী কাহিনী ও উপন্যাসের রচয়িতা। শুনে নিন পশারিণী। মে আই হেল্প ইউ ম্যাডাম? এ জাতীয় প্রশ্ন দিনে 20-25 বার, অর্থাৎ মাসে 600-700 বার আমাকে পেশ করতে হয়। শুধু আমাকে নয়, এই দক্ষিণাপন কমপ্লেক্সে যতগুলি মেয়ে সেলস গার্ল হিসেবে গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করতে বাধ্য হয়েছে তাদের প্রত্যেককেই। তবে ওই মামুলি অভ্যস্ত প্রশ্নের প্রত্যুত্তরে আজ যা বেমক্কা জবাব শুনতে হলো, তা একটা দুর্লভ অভিজ্ঞতা। ভদ্রমহিলা প্রায় ছুটে এসে কাঠের কাউন্টারের ওপাশ থেকে 2 হাত বাড়িয়ে আমার হাতখানা চেপে ধরে বললেন, এই তো তুমি, আপনি। সম্পূর্ণ অপরিচিতা ওই খরিদ্দার মহিলার এরকম উষ্ণ উচ্ছ্বাসে আমার পক্ষে হতবম্ব হয়ে পড়াই স্বাভাবিক। কিন্তু নানা জাতের খদ্দের চড়িয়ে চড়িয়ে আমাদের মতো সেলস গার্লদের মনের সুকুমার অনুভূতিগুলো ভোঁতা হয়ে যায়। আমরা বিস্মিত হতে ভুলেছি, উচ্ছ্বসিত হতে ভুলেছি, আহত, অপমানিত হতে ভুলেছি, এমনকি সুদর্শন যুবক খদ্দেরের নিম্নকণ্ঠের কমপ্লিমেন্টে ব্লাশ করতেও ভুলেছি। আমরা যে সেলস গার্ল। বিকিকিনের হাটে পশারিণীর আধুনিক সংস্করণ। তাই হাসি মুখে বলি, আপনি আমাকে তুমিই বলবেন। আপনি আমার চেয়ে, কি জানেন, আপনাকে দেখতে ঠিক আমার দিদির মতো। ডাহা মিথ্যে কথা, আমার কোনো দিদিই নেই। মুখ ফসকে বলে ফেলতে যাচ্ছিলাম, আপনি আমার চেয়ে বয়সে কত বড়। সেটা হতো নিছক সত্য। ওর বয়স না হোক 27-28, অর্থাৎ আমার চেয়ে অন্তত 5 বছরের বড়। কিন্তু কে জানে, উনি হয়তো ভেবে বসতেন আমি ঘুরিয়ে বলতে চাইছি যে উনি যৌবনোত্তীর্ণ না। সেলস গার্লসদের ভ্যানিটি ব্যাগের গর্ভে এক বান্ডিল মা ব্রুয়াত থাকে। যাকে মাসিমা ডাকা উচিত তাকে বৌদি ডাকা, যাকে দিদি ডাকা উচিত তাকে বোনটি ডাকা, না হলেই চিত্তির। খদ্দের নি পাঁকাল মাছ। ভদ্রমহিলা সে জাতের নয়। বললেন, তাই বুঝি? তা তুমি নিশ্চয় তোমার দিদিকে তুমি বলেই কথা বলো, তাই না? সেক্ষেত্রে আমি বাধা দিয়ে বলি, তাই কি পারি? আপনি হচ্ছেন ক্রেতা, দোকানের মা লক্ষ্মী, আর আমি হলাম সামান্য সেলস গার্ল। বলুন, আমাকে খুঁজছিলেন কেন? ভদ্রমহিলা ঠোঁট উল্টে বললেন, বলবো না। তুমি আমার সঙ্গে আপনি আজ্ঞে করে কথাবার্তা চালালে আমি অন্য কোনো সেলস গার্লের সাহায্য নেব। লক্ষ্য যেটুকু করার প্রফেশনাল অভ্যাসে তা আমার নজরে পড়েছে। বিবাহিতা, সিঁথিতে সূক্ষ্ম সিন্দুর চিহ্ন, কুন্তল গুচ্ছে সযত্নে চাপা দেওয়া, অর্থাৎ আধুনিকা হতে চান, কিন্তু সংস্কারও পিছু ছাড়ে না। পরিধানে চাপা রঙের সিল্কের মুর্শিদাবাদী, লাল পাড়, ম্যাচিং ব্লাউজ। ডান হাতে একগাছি জড়োয়াবালা, সম্ভবত মেকি। অমন 10-20 হাজারি জড়োয়াবালা হাতে কেউ দক্ষিণাপনে ভর দুপুরে বাজার করতে আসে না। কিন্তু বাঁ হাতের অনামিকায় ওটাও কি ছোট পাথর? মনে হচ্ছে সাচ্চা হিরে। খদ্দের নিঃসন্দেহে শাঁসালো। বাধ্য হয়ে বলতে হলো, বেশ তো। এবার তাহলে বলো দিদি, আমাকে দেখেই কেন এমন উচ্ছ্বসিত হয়ে উঠেছিলে? ভদ্রমহিলা হেসে বললেন,
ও মা, ছোট বোনকে হঠাৎ দেখতে পেলে দিদির তো উচ্ছ্বসিত হয়ে ওঠারই কথা, তাই নয়? হাসলে ওর গালে সুন্দর টোল পড়ে। ভদ্রমহিলা সুন্দরী, রংটা আর একটু ফর্সা হলে বলা যেত নিখুঁত সুন্দরী। আমি বলি, ব্যাস, আর কিছু নয়? না, আরও একটা কারণ আছে। তোমাকে আমার একটি উপকার করে দিতে হবে ভাই। কিন্তু তার আগে বলো, তোমার নামটি কি? সীতা। ঠিক আছে, শোনো সীতা, আমার নাম মলি ভৌমিক। আমি দিন 15 আগে একবার এই দোকানে এসেছিলাম। তুমি আমাকে একখানা দারুণ বালুচরি শাড়ি। এতক্ষণে আমার স্মরণ হলো, মলিদি গত 15 দিনে হয়তো 3টি কি 4টি সেলস গার্লের সান্নিধ্যে এসেছেন বাজার করতে এসে, তাই আমার চেহারা ওর মনে আছে। আর গত 2 সপ্তাহে আমি বোধহয় 300 মলিদিকে ওই বাঁধা প্রশ্নটা জিজ্ঞেস করেছি, মে আই হেল্প ইউ ম্যাডাম? ফলে সেই খদ্দের সমুদ্র সৈকতের বালুকা বেলায় মলি ভৌমিক কোনো স্থায়ী পদচিহ্ন রেখে যেতে পারেননি। ক্রেতা দলের উপর্যুপুরি সমুদ্রোচ্ছ্বাসের তরঙ্গভঙ্গে পূর্বস্মৃতি সব ধুয়ে মুছে গেছে। কিন্তু বালুচরি শাড়িখানি, সেটার কথা ভুলিনি। ভোলা যায় না বলেই। শাড়ি তো নয়, যেন সিল্ক মুগার ক্যানভাসে অজন্তা শিল্পীর একখানা কারুকৃতি। আঁচলে কৃষ্ণলীলার নানান নকশা। ঢাকা থেকে এসেছিল, ওই একখানাই। কে জানে কোন বদরুদ্দিন কিংবা আকবর আলীর হাতের কাজ। ছাট সকালে অজু নামাজ সেরে রঙিন সুতো নিয়ে বসত, আর একের পর এক চৌখুপিতে এঁকে যেত কৃষ্ণলীলার নানান পট, শাম ওয়াক্তের নামাজ তক। প্রতিটি প্যানেল অনন্য, কেউ কারো নকল নয়। অথচ দধি মন্থনরত কৃষ্ণজননী আর উৎকুলের সঙ্গে ননীচোরাকে বাঁধছেন যে যশোধরা, তারা হুবহু একে অপরের প্রতিকৃতি। যেমন আছে অজন্তায়, পাশাপাশি প্যানেলে শিবলি, সুমনা, মাদ্রি, হুবহু ফটোগ্রাফিক। বালুচরি শাড়িটা দীর্ঘদিন উপেক্ষিত হয়ে ঝোলানো ছিল শোকেসে। 1000 बरिस से नरगिस अपना बेनूरी पर रोती है, बड़ी मुश्किल से होती है चमन में दिदावर पैदा। বালুচরি শাড়িটাও ওই নার্গিসের মতো দীর্ঘদিন অশ্রুপাত করেছে। দিদাওয়ার সওদাগর আসেনি তাকে ঘোড়ায় তুলে নিয়ে যেতে। কি জানেন, ওই অসাধারণ শিল্পের মূল্যায়ন করবার ক্ষমতাধারী আজও পয়দা হয়, কিন্তু তাদের জেব গড়ের মাঠ। আর যাদের ওয়ালেটে একাধিক ক্রেডিট কার্ড, তাদের না আছে সৌন্দর্যবোধ, না আছে দরদি দিল। বলি, হ্যাঁ মলিদি, মনে আছে। আপনার কাছে সেদিন অত টাকা ছিল না। না রে, ছিল। টাকা না থাকলেও ক্রেডিট কার্ডটা তো ছিল। কিন্তু আমি সাহস পাইনি ওকে না জিজ্ঞেস করে অত টাকার শাড়ি। আমার আবার ও বালাই নেই। নিজের রোজগারে যেদিন যা মন চায় কিনি। লিপস্টিক, শ্যাম্পু, স্কিন কেয়ার। বড় জোর মা হয়তো একটু হালকা ধমক দেয়, আবার ওইসব হাবিজাবি কিনেছিস, ব্যাস। কিন্তু সে কথা তো খদ্দেরকে বলা যায় না। তাই বলি, তা ঠিক, অমন শাড়ি বাজারে সচরাচর আসে না। বিয়েবাড়ির ঠাসা ভিড়ে সবার নজর ওই শাড়িধারিনীর ওপরে পড়বেই। জানি, সেজন্যই তো ফিরে এসেছি। আর শাড়িখানা আর একবার বার কর দিকিনি। আমি জানতুম শাড়িটা আমার দোকানে নেই। সে কথা সরাসরি না বলে কৌতূহলটাকে চরিতার্থ করতে চাই। বলি, মিস্টার ভৌমিক রাজি হয়ে গেলেন ৩,৫০০ টাকার ওই বালুচরিটা কিনতে? মলিদি হঠাৎ কণ্ঠস্বর নামিয়ে আনে, বলে, না, ওকে এখনো ব্যাপারটা বলিনি, কিন্তু ইতিমধ্যে একটা দারুণ মজার ব্যাপার হয়ে গেছে। ও আমাদের জোনে রোটারি ক্লাবের প্রেসিডেন্ট মনোনীত হয়ে গেছে অনেক বছরের চেষ্টায়। নেক্সট মান্থের 7 তারিখ ক্লাবের ইনিশিয়েশন ডে,
মানে বার্ষিক সভা, খানা পিনার এলাহি বন্দোবস্ত। অন্যান্য রোটারি ক্লাব থেকেও আমন্ত্রিত হয়ে অনেকে আসবেন। বিরাট একটা ব্যাঙ্কোয়েট ডিনারের আয়োজন হয়েছে। আমি সেদিন ওই শাড়িখানা পরব, তাই আজ 1000 টাকা দিয়ে সেটা বুক করতে চাই। 1000 টাকা আমি ক্যাশই নিয়ে এসেছি। তা তো এনেছো, বাকি 2500? আমার একটা ফিক্সড ডিপোজিট ম্যাচিওর করবে এ মাসের শেষ দিন। আমি ওকে লুকিয়ে শাড়িখানা কিনছি। ও যেদিন পার্টিতে যাবে সস্ত্রীক, সেদিন ওকে সারপ্রাইজ দেবো। দারুণ মজা হবে নয়? আর ওর জন্য একটা জনি ওয়াকারও কিনেছি লুকিয়ে। ওর মদ্যপানে আমার উৎসাহ নেই, আপত্তিই আছে, কিন্তু এই স্পেশাল অকেশনে ইট উইল বি আ স্মল গিফট ফ্রম মাই সাইড। সত্য কথাটা বলতে সত্যিই কষ্ট হচ্ছিল, কিন্তু উপায় নেই। এবার তাই বলতে হলো, আই অ্যাম এক্সট্রিমলি সরি মলিদি, শাড়িখানা আর আমাদের দোকানে নেই। যেন ওকে বেমক্কা ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছি। আমার হাতটা ধরে বলে, বিক্রি হয়ে গেছে? ইস, সত্যি? আমি বলি, না দিদি, বিক্রি হয়নি। দীর্ঘদিন শোকেসে ছিল তো, তাই মালিক ওটাকে আমাদের দিল্লির দোকানে শোকেসে পাঠিয়ে দিয়েছেন। দিল্লিতে কনৌট সার্কাসে অনেক কুবেরেশিত ডলারধন্য এনআরআইরা কেনাকাটা করতে আসেন তো, সেখানকার শোকেসে ওই রকম দুর্লভ দামি শাড়ির বিক্রি হওয়ার সম্ভাবনা বেশি। মলিদি রীতিমতো বিমর্ষ হয়ে পড়ে। বেশ বুঝতে পারি ওই বালুচরি শাড়িখানা ঘিরে 2 সপ্তাহ ধরে মলিদির নানান স্বপ্ন দানা বেঁধে উঠেছিল। আচ্ছা, ঢাকায় বসে যে বশিরুদ্দিন চাচা বা কলিমুদ্দি ফুফা ওই বালুচরি শাড়ির ডিজাইনটা ছকেছিল প্রতিটি প্যানেলে অরিজিনাল চৌখুপি, সে কি এই মলিদির মতো একটি স্বামী সোহাগী মধ্য যৌবনা সুন্দরী নারীর তনুদেহের স্বপ্ন দেখতে দেখতে ওটা গড়েছিল? ওই রকম ডিজাইনের আর কোনো শাড়ি নেই? একই ডিজাইন কিন্তু অন্য রঙের? না দিদি, এজন্যই ওই জাতের খানদানি বালুচরি শাড়ির এত দাম। জাট শিল্পী স্টেন্সিল ব্যবহার করতে জানে না। অবন ঠাকুরের শাহজাহার মৃত্যু থেকে মনের ওয়াটার লিখির ডুপ্লিকেট বাজারে কিনতে পাওয়া যায় না। খেলেও প্রিন্ট পেতে পারো। হঠাৎ একটা সম্ভাবনার কথা খেয়াল হলো আমার। শাড়িখানা শোকেস থেকে গুদামে গেছে, সেখান থেকে প্যাকড হয়ে দিল্লি যাবার কথা। সিদ্ধান্ত তাই হয়েছে, কিন্তু বাস্তবে শাড়িখানা কি দিল্লিমুখও রওনা হয়ে গেছে? বলি, মলিদি, তুমি একটু ওই চেয়ারখানায় বসে অপেক্ষা করো তো, আমি একটা টেলিফোন করে আসছি, মানে আমাদের স্টোর ইনচার্জ নাথু ভাই প্যাটেলকে। এমনও তো হতে পারে যে শাড়িটা এখনো কলকাতার গুদামেই পড়ে আছে, দিল্লি রওনা হয়নি আজও। প্লিজ সীতা, তুমি ফোন করে দেখো, আমি অপেক্ষা করছি। একখানা চেয়ার দখল করে ও বসে রইল। আমি প্রথমে গেলাম ম্যানেজারের কাছে, তাকে আদ্যপান্ত ব্যাপারটা জানালাম। আমাকে ফোন করতে হলো না, ম্যানেজারই নাথু ভাইকে টেলিফোনে ডেকে সংবাদটা সংগ্রহ করলেন। মলিদির ছাপ্পার ফোর সৌভাগ্য, বালুচরি শাড়িটা কলকাতার গুদামেই পড়ে আছে। বোধ করি মলি ভৌমিকের বরাঙ্গের আলিঙ্গন ধন্য হবার প্রত্যাশায়। আমি ফিরে আসতেই মলিদি বলল, কি হলো, শাড়িটা দিল্লি চলে গেছে? এ কথার জবাব না দিয়ে জানতে চাই, তোমাদের শোবার ঘরে আয়না আছে নিশ্চয়ই, তাই না? হঠাৎ এমন বেয়ারা প্রশ্ন। আমি জানতে চাইছি, আজ সকালে ঘুম থেকে উঠে প্রথম কোন দিকে তাকিয়েছিলে? পাশে শোয়া সৌভাগ্যবানটির মুখখানা দেখেছিলে না আয়নার দিকে? শাড়িটা নিয়ে আসছে একজন, 8 ঘন্টা খানেক লাগবে। ওটা নিশ্চিত তোমার জন্যই বানিয়েছিল কারিগর। কি যে খুশি হলো মলিদি, তার বলার নয়। আমাকে কিছু না বলে এগিয়ে গেল বৃদ্ধ ম্যানেজারের দিকে। তাকে বললে, এক্সকিউজ মি স্যার, গুদাম থেকে শাড়িটা নিয়ে আসতে 8 ঘন্টা খানেক লাগবে শুনলাম।
আপনি কি 1000 টাকার অ্যাডভান্সটা নিয়ে রাখবেন? তাহলে ইতিমধ্যে একটু কফি খেয়ে আসতাম। ম্যানেজার বললেন, বাই অল মিনস, অ্যাডভান্স এখনই দিতে হবে না, শাড়িটা আপনার নামেই বুকড হয়ে রইল, আপনি কফি পান করে আসুন। মলিদি বললে, যদি কিছু মনে না করেন স্যার, সীতাকে একটু নিয়ে যাব, 8 ঘন্টার কফি ব্রেক কাইন্ডলি মঞ্জুর করবেন। বৃদ্ধ ম্যানেজার হেসে ফেললেন, আমার দিকে ফিরে বললেন, যাও সীতা, একটু কফি খেয়ে এসো, দুপুরে এখন লোকজনও কম, সামনের ওই কফি বারে তো, শাড়িটা এসে পৌঁছলে আমি খবর দেব। মলিদি কিছুতেই শুনল না, কফির সঙ্গে চিকেন কাবাবের অর্ডার দিল, নিজে খেলো না, ডায়েট কন্ট্রোল করছে। আমি বললাম, তুমি নিজে যা খেতে পারো না তা আমাকে খাওয়াচ্ছ কেন? তোর তো এখনো বিয়ে হয়নি, তোর ভয়টা কি? মলিদি যে তুমি থেকে তুইতে নেমেছে তা বোধহয় ওর নিজেরই খেয়াল নেই, যেমন খেয়াল নেই সেই চিরন্তন সত্যটার। বিবাহিতা মহিলার তুলনায় কুমারী মেয়েদের ফিগার সম্বন্ধে বেশি সচেতন থাকতে হয়। ভ্যানিটি ব্যাগ খুলে একটা পকেট টেলিফোন রেকনার বার করে বলে, তোর বাড়ির টেলিফোন নাম্বারটা দে। বোঝা গেল শুধু বড়লোকের ঘরণীই নয়, এককালে সে ছিল বড়লোকের আদুরে মেয়ে। ও যে সেলস গার্লের সাথে পেজার নাম্বার চায়নি এটাই যথেষ্ট। ঘুরে ফিরে আবার এলো মিস্টার ভৌমিকের প্রসঙ্গ, স্বামী সোহাগিনীর সবচেয়ে প্রিয় টপিক। মাসের মধ্যে 20 দিন তাকে হিল্লি দিল্লি করতে হয়, শুধু ব্যবসা নয়, রাজনীতিও করে। তবে দুজনেরই পেজার নাম্বার আছে, যখনই মন কেমন করবে ইথার তরঙ্গ মাধ্যমে প্রেমালাপ করতে পারো, বিল মেটাবে কোম্পানি, সেদিক থেকে চিন্তার কিছু নেই। ওরা থাকে আলিপুর, 2খানা গাড়ি, একটা সাহেব ব্যবহার করেন, একটি মেম সাহেব। মলিদি আইভারি ফিনিশড ভিজিটার্স কার্ড দিয়ে বলল, দুপুরে ফোন করিস, ও তখন অফিসে থাকে। একটু পরেই খবর এসে গেল শাড়িটা এসে গেছে। মলিদি গুনে গুনে 100 টাকার 10খানা নোট নামিয়ে দিয়ে রসিদ নিল। আগামী মাসের 1 এসে বাকি টাকা দিয়ে শাড়িখানা নিয়ে যাবে বলল, ক্রেডিট কার্ডে কিনবে না। আমাদের জীবনে নিত্য নতুন এত ক্রেতার ভিড় হয় যে কোনোটাই মনে দাগ কাটে না। মলিদিকে দুপুরে ফোন করার কোনো ইচ্ছাই আমার হয়নি, কারণটা বলা বাহুল্য। আমরা দুজন বিপরীত মেরুর বাসিন্দা। ও যতই দরাজ দিল হোক না কেন, আমার পক্ষে ওর বন্ধুত্বের সুযোগ নেওয়া ঠিক হবে না। সেদিন যে চিকেন কাবাব খাইয়েছে সেটুকুই আমার পারিশ্রমিক। মলিদির কথা আমার মনেও পড়তো না কোনো দিন, যদি না পরের মাসের প্রথম দিনই আবার একটা বিশ্রী পরিবেশের মধ্যে নিজেকে আবিষ্কার করতাম। সন্ধেবেলা, মাসের প্রথম সপ্তাহ, এ সময়ে খদ্দেরের ভিড় হওয়া প্রত্যাশিত ঘটনা। 2-3টি মহিলা শাড়ি পছন্দ করছেন, তার ভিতর একজন পক্ককেশ বৃদ্ধা। তাদের মাঝখান দিয়ে একজন ভুঁইফোড় স্যুটেড বুটেড ভদ্রলোক একখণ্ড ভাউচার বাড়িয়ে ধরে বললেন, একটা অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্টের কেস আছে ম্যাডাম, প্লিজ একটু তাড়াতাড়ি করবেন, গাড়িটা নো পার্কিং জোনে রাখতে বাধ্য হয়েছি। চোখ তুলে দেখলাম ভদ্রলোকের দিকে। বয়স 35-36, 3 পিস স্যুট, জোডিয়াক টাই, ডগলাস ফেয়ারব্যাঙ্কস মার্কা কোপ। হ্যাঁ, স্মার্ট ইয়াং ম্যান, শুধু ওই হামবড়াই ভাবটুকু না থাকলে তাকে সুন্দর সুদর্শনী বলা যেত। কল্যাণী, আমার কলিগ, বললে, তুই ওই ভদ্রলোককে অ্যাটেন্ড কর, আমি এদের শাড়ি দেখাচ্ছি। ভাউচারটা দেখেই চিনতে পারি, আমারই হস্তাক্ষর, 1000 টাকার অ্যাডভান্স। একটা বালুচরি শাড়ির জন্য অগ্রিম 1000 টাকা দেওয়া হয়েছে 3 সাতেক আগে, গত মাসের 26। তার অর্থ প্রত্যাখ্যান প্রার্থী ভদ্রলোককেও চিনতে পারি। রোটারিয়ান মিস্টার ভৌমিক। জানতে চাই, শাড়িটা কেনা হবে না? আগে না, ওড়াবার মতো পর্যাপ্ত ব্ল্যাক মানি আমার নেই। ওর বদলে আমার মিসেস 1000 টাকার অন্য কিছু কিনে নিয়ে যাবেন সময় মতো এসে। এটা জাস্ট অ্যান ইন্টিমেশন,
ওই শাড়িখানা আটকে রাখার দরকার নেই, আপনারা অন্য কোনো খদ্দেরকে বেচে দিতে পারেন। ভদ্রভাবেই বললাম, এটা কিন্তু কেনা বেচার আইনের বাইরে একটা কিছু আপনি দাবি করছেন স্যার। এই শাড়িটার জন্যই অ্যাডভান্স হিসেবে টাকাটা দেওয়া হয়েছিল। 7 দিনে আমরা শাড়িটার অন্য কোনো খদ্দেরকে বেচতে পারতাম, বেচিনি, আপনাদের মৌখিক প্রতিশ্রুতি মোতাবেক। এবং মৌখিক প্রতিশ্রুতি যে রক্ষিত হবে তার গ্যারেন্টি হিসেবে এই অগ্রিম 1000 টাকা দেওয়াতে। ভদ্রলোক একটু উচ্চকণ্ঠে প্রশ্ন করেন, আপনি কি আমায় আইন শেখাচ্ছেন ম্যাডাম? কন্ট্রাক্ট ল? আমি আবার ওটায় বড় কাঁচা। অনেকেই এদিকে ফিরে দেখল। আমি বললাম, না, আমি আপনাকে আইন শেখাচ্ছি না, কিন্তু আইনে তাই বলে, কোনো কিছুর জন্য অগ্রিম দেওয়ার অর্থই তাই। প্রায় ধমকের সুরে উনি মাঝপথে আমাকে থামিয়ে দেন। আমি তো বলছি না 1000 টাকা আমি ফেরত চাই। আমার স্ত্রীকে আপনি কায়দা করে একটা আকাশ ছোঁয়া দামের শাড়ি গোছাবার চেষ্টা করেছিলেন, তার জন্য 1000 টাকা গচ্চা দিতে আমি তো রাজিই আছি। ভদ্রলোকের কণ্ঠস্বর আর এক পর্দা চড়েছে। আমি কণ্ঠস্বর যথাসম্ভব মোলায়েম রেখেই জবাবে বলি, আপনি ভুল বলছেন স্যার। আমি আপনার ধর্মপত্নীকে কোনো শাড়ি গোছাবার চেষ্টা করিনি। তিনি নিজে থেকেই শাড়িটা পছন্দ করেছিলেন। বিশ্বাস না হয় মিসেস মলি ভৌমিককে জিজ্ঞেস করে দেখবেন, আমি তাকে গোছিয়েছি না তিনি নিজেই। আই সি, নাম ধাম পেজার নাম্বার সব কিছুই নোট করা হয়ে গেছে দেখছি। বাহ, শুনুন, ওই ভাউচারটা পেছনে আজকের তারিখে একটা সই দিয়ে ফেরত দিন, একটা এভিডেন্স যে আমি জানিয়ে গেছি ওই শাড়িটা আমরা কিনছি না। ওর বদলে 7 দিনের ভেতর আমার বেটার হাফ এসে 1000 টাকার অন্য জিনিস কিনে নিয়ে যাবেন। বলি, সরি স্যার, 1000 নয়, 2800 টাকার। ভদ্রলোকের ভ্রু কুঞ্চন হয়। হোয়াই দ্যাট অড ফিগার? শাড়ির দাম ছিল 3500, অ্যাডভান্স দেওয়া হয়েছিল 1000, এর মধ্যে 2800 টাকার ফিগারটা আসে কি করে? আমি আবার অঙ্কেও কিছু কাঁচা কিনা, কাইন্ডলি একটু বুঝিয়ে বলবেন ম্যাডাম। ন্যাকামি দেখে গা জ্বলে যায়, তবে ওই যাতে আমি পশারিনি, আমাদের রাখতে নেই। গা জ্বালানি কথা শুনে মিষ্টি হাসতে হয়। বললাম, শাড়িটা বিক্রি হচ্ছিল না বলে মালিক পক্ষ এই 15 দিনে 20% ডিসকাউন্ট অ্যানাউন্স করেছে। শাড়িটার বর্তমান দাম 2800 টাকা। তাই সে দ্যাট শাড়িটা বিক্রি হচ্ছিল না, তাই ওইভাবে গছানোর চেষ্টা। সেকেন্ডলি, আমাকে দয়া করে বুঝিয়ে বলবেন কি ম্যাডাম, আইনত যদি গত মাসের 26 তারিখে শাড়িটা বিক্রি হয়ে গিয়ে থাকে, তাহলে সেই বিক্রিত শাড়ির দাম কোন যুক্তিতে দোকানদার কমিয়ে দিলেন? কোন অধিকারে? শাড়িটা তো গত মাসের 26 তারিখ থেকে আমার। আইনত আপনাদের দোকানে গচ্ছিত রাখা আছে মাত্র, তাই নয় কি? সবই নয় বলি, লুক হিয়ার স্যার, নো পার্কিং জোনে গাড়ি রেখে সওয়াল জবাব চালিয়ে যাবার মতো যথেষ্ট সময় আপনার থাকতে পারে, আমার নেই। অনেকগুলি খদ্দের অপেক্ষা করছেন, আপনি দুপুরের দিকে আসবেন। সচরাচর বদলের কাজ আমরা এই পিক আওয়ার্সে করতে পারি না। সে বিষয়ে কোনো বিজ্ঞপ্তি তো কোথাও লেখা দেখছি না। এবার আমাকে জবাব দিতে হলো। যে মহিলার দল কল্যাণীর কল্যাণে শাড়ি পছন্দ করছিলেন, সেই দলের একজন বর্ষিয়ান মহিলা এদিক ফিরে বললেন, আপনি কিন্তু ক্রমাগত যুক্তিহীন তর্ক করে চলেছেন। কোনো কমোডিটির জন্য অ্যাডভান্স দিয়ে ভদ্রলোকের চুক্তি করা হলে সেই বস্তুর পুরো দামে মাল কিনতে আপনি আইনত বাধ্য। অবশ্য আপনার নিজস্ব যুক্তিতে আপনি ওই রিডাকশন সেলের অঙ্কটা অস্বীকার করে পুরো 3500 টাকা দোকানিকে গ্রহণ করতে বাধ্য করতে পারেন। ইয়েস, ইউ হ্যাভ দ্যাট প্রিভিলেজ লিগালি। জোডিয়াকটাই এবার লেফট টার্ন করলেন ওই পক্ককেশ মহিলার মুখোমুখি। বললেন, আপনি কি তাহলে আমাকে কন্ট্রাক্ট লয়ের আইনের ব্যাখ্যাটা দিচ্ছেন? ভদ্রমহিলার ফর্সা মুখ লাল হয়ে উঠল। গম্ভীরভাবে বললেন, হ্যাঁ, তাই দিচ্ছি, কারণ নিজ স্বীকৃতি মতে আপনি আইনে ও অঙ্কে কাঁচা, আর আমি ল কলেজের প্রিন্সিপাল হিসেবে রিটায়ার করেছি 7 বছর আগে। মিস্টার ভৌমিক বৃদ্ধাকে আপাদ মস্তক একবার দেখে নিয়ে আমাকে বললেন, আপনাদের মালিক বা ম্যানেজার কোথায় বসেন?
আমি ওর দিকে ফিরেও তাকাইনি। ডট পেনের উল্টো দিক দিয়ে ম্যানেজারের দিকে নির্দেশ করে নিজের কাজে ডুবে যাই। একটু পরে ম্যানেজার ডেকে পাঠালেন। বললেন, সীতা, এই অ্যাডভান্স ভাউচারটা রাখো। আমরা ওকে ক্যাশ রিফান্ড দিয়ে দিচ্ছি 1000 টাকা। লেজারে যেন ঠিক মতো পোস্টিং হয় দেখে নিও। চোখাচোখি হলো মিস্টার ভৌমিকের সঙ্গে। আদালতে আইনজীবীরা যেভাবে বাও করে, অথবা স্টেজে ম্যাজিশিয়ান যেভাবে নিখুঁত কায়দায় বাও করে, সেইভাবে জোডিয়াকটাই আমাকে বললেন, থ্যাংক ইউ অল দ্য সেম। রোবটের প্রোগ্রাম বাঁধাই থাকে অমোঘ ইলেকট্রনিক সার্কিটে। আমার কণ্ঠে নিষ্প্রাণ প্রতিধ্বনি উচ্চারিত হলো, ইউ আর ওয়েলকাম স্যার। খদ্দের বিদায় নেবার পর ধীর পদে কাউন্টারে ফিরে আসছিলাম। পিছন থেকে ম্যানেজার ডাকলেন, সীতা, মা, শোনো। ঘুরে দাঁড়াই। উনি বলেন, সবটাই দেখেছি ও শুনেছি, মন খারাপ করো না। তুমি ওকে চেনো না, আমি চিনি। উনি বিরাট বিজনেসম্যান এবং স্ট্যান্ডিং এমএলএ মিস্টার ভৌমিক, রুলিং পার্টির। কি একটা ট্রাভেলিং এজেন্সি কোনো এক এমএলএ না এমপির শ্বশুরের রেলওয়ে রিজার্ভেশন টিকিট কেটে দিতে ব্যর্থ হওয়ার অপরাধে ওই রাজনীতি ব্যবসায়ীর ক্যাডার দল পরের দিন তাদের অফিসে হানা দিয়ে সব প্লেট গ্লাস ভেঙে দিয়েছিল। জানো, পুলিশ আর প্রশাসন বলেছিল, এমনটা তো হয়েই থাকে, এন্দাই তো হোন্দাই রেতা। জনগণ নির্বাচিত প্রতিনিধি আইন মেনে চলবে কেন? আমি বাধা দিয়ে বলি, এসব কথা আমাকে শোনাচ্ছেন কেন স্যার? বিশেষ হেতুতে। সীতা, আমি তোমাকে জানাতে চাই যে তুমি যা করেছো তা ঠিকই করেছো। আমি দূর থেকে সব শুনেছি, সব দেখেছি। ভবিষ্যতেও অনুরূপ ক্ষেত্রে একই রকম ব্যবহার করবে। আমিও ক্ষেত্রে বিশেষে এই রকম বিচিত্র ব্যবহার করে তোমার ন্যায্য সিদ্ধান্ত পাল্টে দেব, বুঝলে? এই হচ্ছে দুনিয়া, এটাই দোকানদারি। যাও, মন খারাপ করো না, কাজ করোগে যাও। রোবটের মান, অভিমান, দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনার অনুভূতি থাকতে নেই, কিন্তু তবু তার ইলেকট্রনিক সার্কিটে কি মাঝে মধ্যে জট পাকিয়ে যায় না? কি করে তা সারাতে হয় তা প্রযুক্তিবিদ্যা জানে, কিন্তু কেন রোবট ওইভাবে প্রতিবাদ করে তা কি রোবোটিক্স বিজ্ঞান আজও জানতে পেরেছে? প্রয়োজন হয়নি নৈকট্যটা বৃদ্ধি করার, বড়র পীড়িত বলে কথা। তবে পরদিন কৌতূহল দমন করা কঠিন হলো। 12টা নাগাদ দোকান থেকে ফোন করলাম মলিদিকে। ওই ধরল। বলি, দক্ষিণাপন থেকে সীতা ফোন করছি, চিনতে পারছো মলিদি? ও প্রান্তে নীরবতা, প্রায় 10 সেকেন্ড। হ্যালো, তুমি লাইনে আছো তো মলিদি? জবাব দিচ্ছ না যে? কি জবাব দেব সীতা? লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। না হলে আমি নিজেই ফোন করতাম তোমাকে। এতে লজ্জার কথা আসছে কোত্থেকে? বিবাহিত দাসত্বে এমন বিড়ম্বনা তো প্রায় সবার জীবনেই আসে। তাতে হয়েছেটা কি? তোমাদের রোটারি ক্লাবের বার্ষিক অনুষ্ঠানটা আগামী রোববারে হচ্ছে তো, ব্যাঙ্কোয়েট ডিনার হচ্ছে, তবে আমি যাব না। ও মা, সে কি, যাবে না কেন? ওই দিন দুপুর থেকে আমার প্রচণ্ড মাথা ধরবে বলে। বুঝলাম। আর সেই জনি ওয়াকারের বোতলটা ফেরত দিইনি এখনো। ইনিশিয়েশন পার্টির হাঙ্গামাটা মিটে যাক, তারপর একদিন ফেরত দিয়ে এলেই হবে। পরিচিত দোকান। কিছু যদি মনে না করো, একটা কথা জিজ্ঞেস করবো মলিদি? জিজ্ঞেস করার প্রয়োজন নেই, নিজ থেকেই বলছি। না, ঝগড়াঝাঁটি, মন কষাকষি কিচ্ছুটি হয়নি। আমাদের বাক্যালাপও বন্ধ নয়। ও অফিস করছে, অ্যাসেম্বলিতে যাচ্ছে, আমিও গান গাইছি, 2 in 1 শুনছি, টিভি দেখছি। সে কথা নয়, আমি জানতে চাইছিলাম তুমি যে বেমক্কা 3-3.5 হাজার টাকা খরচা করতে যাচ্ছিলে, সে টাকাটা এলো কোথা থেকে? আমি 3-4টি মেয়েকে বাড়িতে রবীন্দ্রসঙ্গীত শেখাই প্রফেশনালি। ও টাকাটা সংসারের খাত খরচা থেকে নয়,
তা হঠাৎ এ কথা কেন? নিজের তো বিয়ে হয়নি, তাই বিবাহিত জীবনের কোড অফ এথিক্সটা জেনে নিতে চাই। বিয়ে করলে আমার নিজের রোজগারের টাকা কি নিজের ইচ্ছে মতো খরচ করতে পারবো না? না পারাই তো যুক্তিসঙ্গত, যেহেতু তখন তুমি যে বাড়িতে বাস করবে তার ভাড়া বা ট্যাক্স কোটাটাই মেটাবে তোমার স্বামী। ইলেকট্রিক টেলিফোনের বিল থেকে শুরু করে কাজের লোকের মাহিনা সব কিছুই তো সে একাই মেটাবে। কিন্তু আমি যে রান্না করব, ঘরদোর গুছবো, সন্তান হলে প্রসব যন্ত্রণা ভোগ করা থেকে শুরু করে সন্তান মানুষ করার সবটাই তো আমি একা হাতে করে যাব, বিনা পারিশ্রমিকে। সে কি 9 মাস গর্ভধারণ যন্ত্রণা ভাগের ভাগ 4.5 মাস? আমাকে শেষ করতে না দিয়ে মলিদি বলে ওঠে, আগে তোর বিয়ে হোক, তারপরে বুঝবি। বিয়ে হলে দিদিকে নিমন্ত্রণ করবি তো? রাগ করে বলি, না, করব না। বিয়ে বাড়ি নিমন্ত্রণ রাখতে হলে তোমাকে তো আবার একটা ভালো শাড়ি কিনতে হবে, ভৌমিক সাহেবের পছন্দ মতো। হয়তো শাড়িটা তোমার পছন্দ হবে না, তোমার হলেও হয়তো আমার পছন্দ হবে না, কি দরকার? কিন্তু তাই বলে দোকানে আর কোনোদিন আসবেই না? নাই বা কিনলে কিছু, দুপুরবেলা একসঙ্গে কফি পান তো করা যাবে। ম্লান শোনালো মলিদির কণ্ঠস্বর। বললে, যাব, এই রোটারি ক্লাবের বার্ষিক সভার বিড়ম্বনাটা আগে মিটুক। মলিদির আইভারি ফিনিশড কার্ডে ওর কর্তার একটা অফিস টেলিফোনও ছাপা ছিল, পেজার নাম্বার ছিল না। সেটা যত্রতত্র বিতরণযোগ্য কার্ডে থাকার কথাও নয়। মলিদির লাইনটা কেটে দিয়ে ভাবতে বসি, স্ট্যান্ডিং এমএলএ সাহেবকে ফোন করাটা কি বাড়াবাড়ি হয়ে যাবে না? কি বলবো তাকে? লোকটা মধুরভাষী যে নয় তার প্রমাণ ইতিপূর্বেই পেয়েছি। তাছাড়া আমার বক্তব্যটাই বা কি? ভৌমিক সাহেবের সত্যিকারের শালীও হয়তো এই কথা নিয়ে কথা বলবার সাহস পেত না। আশঙ্কা এই তরফেও আছে, ভদ্রলোক যদি আমাকে চিনতে পারেন এবং ম্যানেজারকে ফোন করেন, তাহলে আমার কপালেও দুঃখ আছে। বৃদ্ধ ম্যানেজার আমাকে স্নেহ করেন, সীতা মা ডাকেন। দোকানের টেলিফোন আমার নিজের প্রয়োজনে ব্যবহার করতেও দেন। তবু হয়তো এতটা বাড়াবাড়ি তিনিও বরদাস্ত করবেন না। কিন্তু তাই বলে একবার চেষ্টা করেও দেখব না? আমার তো কোনো বদ উদ্দেশ্য নেই। অতুল ঐশ্বর্যবান একটি সুখী দম্পতির জীবনে ঘটনাচক্রে একটা কাঁটা বিঁধে গেছে, সেটা তুলে ফেলার চেষ্টা করতে যাচ্ছি আমি। নিঃস্বার্থ পরোপকার। গার্ল গাইড যুগে যাকে আমরা বলতাম আ গুড টার্ন, এই সামান্য কথাটা বুঝবেন না উনি? 7টা নাম্বার ডায়াল শেষ হতেই ওপাশে রিংইং টোন, পর মুহূর্তেই ক্লিক, আর তারপরেই মলিদির কণ্ঠস্বর, নমস্কার। এ কি, অফিসে মলিদি এলো কি করে? তখনই ভুলটা ভাঙল। মলিদিরই কণ্ঠস্বর, তবে রেকর্ডেড ভয়েস, যান্ত্রিক ব্যবস্থাপনায়, আনসারিং মেশিনে। নমস্কার, এটা প্রিয়ব্রত ভৌমিকের অফিস। উনি এখন অফিসে নেই, তবে আপনি যদি ওকে কিছু জানাতে চান তাহলে এই যান্ত্রিক ব্যবস্থাপনায় তা জানাতে পারেন। উনি ফিরে এসে রেকর্ডেড মেসেজটা শুনবেন। আপনি যদি ওকে রিং ব্যাক করতে অনুরোধ করেন তাহলে আপনার নাম, নম্বর, কোন ফোনে আপনাকে পাওয়ার সম্ভাবনা আছে তা অনুগ্রহ করে জানাবেন। আমি থামলেই আপনি একটা ক্লিক আওয়াজ শুনবেন। তখনই আপনি আপনার বক্তব্য জানিয়ে টেলিফোনের ক্র্যাডলটা নামিয়ে রাখবেন। ধন্যবাদ। ক্লিক শব্দ শোনা মাত্র টেলিফোনের কথা মুখে বলি, নমস্কার মিস্টার ভৌমিক, আমার নাম বৈদেহী। আমি আপনার স্ত্রী মলির ঘনিষ্ঠ বান্ধবী। আপনি আমাকে চেনেন না। মলি আমাকে গোপনে একটা কথা বলেছে, কাউকে বলতে বারণও করেছে, কিন্তু মলির এবং আপনার মঙ্গল কামনায় আমি আপনাকে তা জানাতে চাই। এই নাম্বারে দিনের বেলায় 10টা 5টার মধ্যে আমাকে পাবেন। একটা কথা মিস্টার ভৌমিক, আপনি রাজনৈতিক ক্ষমতাশালী ব্যক্তি, কিন্তু আমার স্বামী টেলিফোনের একজন বড় কর্তা। নাম্বারের মাধ্যমে আমার পরিচয় জানবার চেষ্টা করা মাত্র আমি তা জানতে পারবো। সেক্ষেত্রে ওই গোপন কথাটা আমি আপনাকে আর জানাবো না। ওভার। আমাদের টেলিফোন অপারেটর কৃষ্ণাকে বলে রাখলাম যে বাইরের কোনো ভদ্রলোক যদি বৈদেহীকে খোঁজ করে তাহলে যেন আমাকে ডেকে দেয়। কৃষ্ণা অবাক হয়ে বলল, হঠাৎ এমন ছদ্মনাম নিলি যে?
ভদ্রলোককে আমার পুরো পরিচয়টা এখনই দিতে চাই না, আগে ভালো করে সমঝে নি, তারপর। বয়ফ্রেন্ড হলেও হতে পারে, এখন যাচাই পর্ব চলছে। সেদিনই সন্ধ্যা নাগাদ অপারেটর কৃষ্ণা টেলিফোনে আমাকে ডেকে দিয়ে বললে, ইচ্ছা করলে আমি তোদের কনভারসেশন শুনতে পারি, কিন্তু কথা দিচ্ছি শুনবো না। নেই, কথা বল। টেলিফোনের কথা মুখে বলি, বৈদেহী বলছি। গুড ইভিনিং বৈদেহী দেবী, দিস ইজ প্রিয়ব্রত ভৌমিক। শুভ সন্ধ্যা। বলুন। বলবার ভূমিকা তো আপনার, শোনার পার্টটুকু আমার। মলির কি গোপন কথা আপনি আমাকে শোনাতে চেয়েছিলেন না? কিন্তু আপনি যে মিস্টার ভৌমিক তা আমি বুঝবো কেমন করে? আপনি কি আরও 5 জনকে ওই জাতের কোডেড মেসেজ শুনিয়েছেন আজ দুপুর 12:15টায়? না, ঠিক আছে, আমার বিশ্বাস হয়েছে। না হলে লাইনটা কেটে দিয়ে আমার অফিসে রিং করতে পারেন, নম্বর তো আপনার জানাই। নেহাত হারিয়ে গিয়ে থাকলে আপনার ভাগ্যবান স্বামীকে ফোন করে আমার অফিস নাম্বারটা জেনে নিতে পারেন। মিস্টার রামচন্দ্র তো টেলিফোন ভবনের একজন বিগ শট। রামচন্দ্র? বৈদেহী তো সীতার এক নাম, তাই না? সীতা দেবীর ওয়ার্সাফ, অন্তত বাল্মীকির মতে। শ্রীরামচন্দ্র ভুল বলেছি? না, ঠিকই বলেছেন। তাহলে মনের কথা খুলেই বলি, আপনাকে ডবল কংগ্রাচুলেশনস জানিয়ে শুরু করি। বাধা দিয়ে ভৌমিক বলেন, দাঁড়ান দাঁড়ান, ডবল কংগ্রাচুলেশনসটা কি কি কারণে? 1 নম্বর, আপনি আগামী রবিবার থেকে আপনাদের এরিয়া রোটারিয়ান ক্লাবের প্রেসিডেন্ট হতে চলেছেন, দুর্লভ সম্মান। তাই। জাস্ট আ মোমেন্ট, আপনি তা কি করে জানলেন? শ্রীরামচন্দ্র কি রোটারিয়ান? না, কিন্তু মলি আমার ঘনিষ্ঠ বন্ধু। এটা কেমন করে মেনে নি, মিসেস শ্রীরামচন্দ্র ঘরণী? মলির এমন কোনো বান্ধবী নেই যাকে আমি ঘনিষ্ঠভাবে না চিনি। তাদের কারোর নাম তো বৈদেহী নয়। এক্সকিউজ মি মিস্টার ভৌমিক, মলির ঘনিষ্ঠ বান্ধবীদের আপনি যত ঘনিষ্ঠভাবে চিনেছেন, স্বয়ং মলিকে কি আপনি ততটা ঘনিষ্ঠভাবে চিনবার চেষ্টা করেছেন কোনো দিন? এই প্রথম ভদ্রলোকের কণ্ঠস্বর একটু অন্যরকম শোনালো, আর ঠিক সেই বোহেমিয়ান প্লে বয়টাই উচ্ছ্বাসটার রেশ নেই এখন আর ওর কণ্ঠস্বরে। জানতে চাইলেন, এক্সকিউজ মি, আপনি ঠিক কি বলতে চাইছেন? আপনার গোপন কথাটাই বা কি, যা আমার স্ত্রী কাউকে বলতে বারণ করেছে? বলবো, কিন্তু কোনো কিছু পেতে হলে তার দামটা অগ্রিম মিটিয়ে দিতে হয়। এ কথা আপনার মতো সাকসেসফুল বিজনেসম্যান নিশ্চয়ই জানেন। ফলে আমার কৌতূহলটা কাইন্ডলি আগে মিটিয়ে দিন। প্রথম কথা, আপনি যে ড্রিঙ্ক করেন এটা মলির অপছন্দ, সে কথা আপনি জানেন। মলি এবং আমিও জানি। কিন্তু আপনি কি জানেন গত সপ্তাহে সে একটা 750 মিলিলিটারের জনি ওয়াকার কিনেছে আপনাকে উপহার দেবে বলে? ভৌমিক গম্ভীরভাবে বলে, আমি বিশ্বাস করি না। আমারও তাই বিশ্বাস। আপনার বিশ্বাস হবে না। আজ বাড়ি ফিরে তাই বা কেন, মলির পেজার নাম্বার তো আপনার জন্যই। ব্যাপারটা এখনই ভেরিফাই করে তারপর আমাকে নয় আবার রিং করবেন, কেমন? আমি রাত 8টা পর্যন্ত এই নম্বরে আছি। ভদ্রলোক শশব ব্যস্তে বলেন, না না, লাইনটা কাটবেন না প্লিজ। অ্যাজিউমিং আমিই ভুল করছি। আপনি ঠিকই বলেছেন। আমাকে একটু বুঝিয়ে বলবেন ও কেন জনি ওয়াকারের বোতলটা কিনেছে? আপনাকে প্রেজেন্ট দেবে বলে, জাস্ট আ সারপ্রাইজ। আপনি ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার ফলে তার তরফে একটা স্মল প্রেজেন্ট। স্বামীর সম্মানে সে নিজেকে গর্বিনী ভাবছে। ভৌমিক জবাব দিলেন না। তাই উৎসাহিত হয়ে বলি, আগামী রবিবারে আপনি তো বিশেষ সম্মানে ভূষিত হচ্ছেন। ব্যাঙ্কোয়েট ডিনারে কোন 3 পিস স্যুটটা পরে যাবেন নিশ্চয়ই সেটা নির্বাচন করে হ্যাঙ্গারে টাঙিয়ে রেখেছেন, তাই না? কিন্তু মলি ওদিন রাত্রে কোন শাড়িটা পরে যাবে তা কি আপনি জানেন? এই নিয়ে কি আপনাদের কোনো দাম্পত্য আলাপ হয়েছে? ভৌমিক এসব কথার কোনো জবাব দিলেন না। বিরক্ত হয়ে প্রশ্ন করে বসেন, হেনাফ অফ ইট বৈদেহী দেবী। মলি শুধু আপনার বান্ধবী, আপনারই ঘোষণা মতে, সত্য মিথ্যা জানি না, কিন্তু সে আমার স্ত্রী।
আপনি কি একটা বিশেষ গোপন কথা আমাকে জানাতে চেয়েছিলেন, সেটা কি দয়া করে বলবেন? হ্যাঁ, বলবো। এতক্ষণে সেটা বলার সময় হয়েছে, কিন্তু আপনি যদি অনুমতি দেন তাহলে তার আগে আমার বাবা আমাকে ছেলেবেলায় যা বলতেন যখন আমি ফ্রক পরে বেনি দুলিয়ে স্কুলে যেতাম, সেই কথাটা শুনিয়ে দিতে চাই। কথাটা বলবো? বলুন। বাবা বলতেন, ইটস গুড টু ভ্যালিউ দ্য থিংস মানি ক্যান বাই, বাট ইট ইজ গুড টু চেক আপ once in a while and make sure you haven't lost the precious things in life that money can't buy. টাকা দিয়ে কোনো কিছু কেনার আগে জিনিসটার মূল্য ঠিকমতো যাচাই করে নেওয়া বুদ্ধিমত্তার পরিচায়ক, কিন্তু জীবনে কদাচিৎ এমন লগ্নও আসে যখন থমকে থেমে সমঝে নিতে হয়। খ্যাপার মতো পরশ পাথরকে পাথর ভেবে ছুঁড়ে ফেলে দিলাম না তো, কারণ টাকা দিয়ে তো পরশ পাথরের মূল্য যাচাই করা যায় না, তার মূল্যায়ন হবে কি করে? এবার ও প্রান্ত থেকে কথার পিঠে কথার চটজলদি জবাব এলো না। একটু ভেবে নিয়ে ভদ্রলোক প্রশ্ন করেন, আপনি কি দক্ষিণাপন থেকে কথা বলছেন বৈদেহী দেবী? এতক্ষণে স্বীকার করি, আগে হ্যাঁ, আমি সেই সামান্য পসারিনী, মলিদির ঘনিষ্ঠ বন্ধু না হলেও বন্ধু স্থানীয়া। আর তার গোপন কথাটা হচ্ছে এই যে আপনার দুর্লভ সম্মান লাভে সে গরবিনী, তাই সে ভোটসভার আয়োজন হয়েছে সেই পার্টিতে যাবার জন্যই সে ওই বালুচরি শাড়িটা কিনেছিল, নিজের সঙ্গীত সাধনার পারিশ্রমিক থেকে টাকা জমিয়ে। ওর একটাই উদ্দেশ্য ছিল, রোটারিয়ান প্রিয়ব্রত ভৌমিকের নানান সাফল্যে সবাই যখন কমপ্লিমেন্টস দেবে তখন যেন স্ত্রীভাগ্যের দুর্লভ সৌভাগ্যের প্রসঙ্গটাও ওঠে। আসলে ও আপনাকে দারুণ ভালোবাসে। কোথাও কিছু নেই। হঠাৎ লাইনটা কেটে গেল। যান্ত্রিক গণ্ডগোল? কৃষ্ণার কাছে জানতে চাইলাম। সে বলল, সম্ভবত নয়। ও প্রান্তের ব্যক্তিটি নিঃশব্দের ক্র্যাডেলের যন্ত্রটা নামিয়ে রেখেছেন। আশ্চর্য অভদ্র লোক তো! যে মুহূর্তে বুঝেছে যে সে একজন সামান্য পসারিনীর সঙ্গে এতক্ষণ বাক্যালাপ করেছে, অমনি লাইনটা কেটে দিয়েছে। একটা ধন্যবাদ নয়, একটা রাখছি পর্যন্ত নয়। পরদিন সকালে অফিসে যেতেই কল্যাণী বললে, কাল তুই ফিরে যাবার পর কুরিয়ার সার্ভিসে এই ফুলের তোড়াটা এসেছে। কে পাঠিয়েছে রে? তোর নতুন কোনো বয়ফ্রেন্ড, যাকে আমি চিনি না? সেলোফোন কাগজে মোড়া সাদা গোলাপের একটা গুচ্ছ, সঙ্গে একটা ছোট্ট থ্যাংক ইউ কার্ড। দিস ইজ জাস্ট টু সে থ্যাংক ইউ ফর দ্য মিরাকল ইউ হ্যাভ ডান টু মি। মে গড ব্লেস ইউ ফর অল ইউ ডু, and you drink the cup of life to the lee. তলায় কারোর সই করা নাম নেই। কৃষ্ণা বলে, এ ফুলের তোড়াটা তোরই তো, বৈদেহী দেবীর নয় তো? নামটা অবশ্য লেখা ছিল সীতা দেবী। আমি বলি, কি জানি। একটু পরেই সেই পরিচিত কণ্ঠস্বর, ঠিকই ভেবেছি, দোকানের এদিকটাতেই তোকে পাবো। তখনই বুঝতে পারি ফুলের তোড়াটা মলিদি পাঠিয়েছে। তার স্বামীর রূঢ়তার জন্য এটা একটা সন্ধির প্রস্তাব। মলিদি কাছে সরে এসে বলল, সেই বালুচরি শাড়িটাকে তো শোকেসে আজ দেখছি না। আমার নজর গেল শোকেসের দিকে। বলি, আবার বোধহয় গুদামে পাঠিয়ে দেওয়া হয়েছে, আমি ঠিক জানি না। আমি কিন্তু ঠিক জানি না, ওটা গুদামে যায়নি, কেউ একজন কিনে নিয়ে গেছে, কারণ কারিগর ওটা গড়েছিল বিশেষ একজনের জন্যই। বোকার মতো তাকিয়ে থাকি ওর দিকে। মলিদি বলে, কাল তুই বোধহয় একটু সকাল সকাল করে বাড়ি ফিরে গিয়েছিলি, ভৌমিকই শাড়িটা কিনে নিয়ে গেছে। আমাকে বললে তুই নাকি দোকানে ছিলি না। অবাক হয়ে বলি, মিস্টার ভৌমিক এসেছিলেন কাল রাত্রে, শাড়িটা কিনে নিয়ে গেছেন? আই এম সো গ্ল্যাড। শুধু তাই নয় রে সীতা, ও আমাকে যে প্যাকেটের শাড়িটা উপহার দিয়েছে সেই প্যাকেটের ভিতরে ছিল এই চিঠিখানা, তোকে দেখাতে নিয়ে এসেছি, দেখ। গোটা গোটা হরফে লেখা,
পিউ, আমি আন্তরিকভাবে দুঃখিত। কাজের চাপে আর অ্যাসেম্বলির খেয়েতে তিতিবিরক্ত হয়ে সেদিন আমার মন মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। রূঢ় ব্যবহার করেছিলাম। আমি ভুলে গেছিলাম কার জন্য এই প্রাণপাত পরিশ্রম করে চলেছি। আশ্চর্য, তবু তুমি আমার অসভ্যতায় নিষ্ঠুরতায় বিদ্রোহ করনি, কারণ তোমার অন্তরে সঞ্চিত আছে এই হতভাগ্যের জন্য ক্ষমা সুন্দর ভালোবাসা। এই শাড়িখানা রবিবার ডিনার পার্টিতে পরে এলে বুঝবো তুমি তোমার অযোগ্য স্বামীকে ক্ষমা করেছ। এয়ারপোর্টে বসে এই চিঠি লিখে রামডিনের হাতে পাঠালাম। সে গাড়ি পার্ক করার আগেই তুমি এই চিঠিটা পাবে। ফুলের তোড়াটাও এই এয়ারপোর্টেই কেনা। ঈশ্বর আমার প্রতি দয়াময়। অনেক অনেক কিছু অযাচিত দান করেছেন তিনি আমাকে। তার মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো তুমি। তোমার সেই ক্ষমা সুন্দর প্রেমের উপযুক্ত যাতে হতে পারি সেই প্রার্থনাই করি করুণাময়ের কাছে। ইতি, তোমারই। চিঠিখানা পড়ছি আমি, আর অশ্রুর বন্যায় দুটি গাল ভেসে যাচ্ছে মলিদির। ও বোধ করি আমারই সঙ্গে সঙ্গে মনে মনে চিঠিখানা পড়ছিল। 20-30 বার পাঠ করেও চিঠির প্রতিটি শব্দ স্মৃতির মর্মরে খোদাই হয়ে গেছে, যেন সহস্রাব্দী ধরে খোদাই হয়ে থাকে কোনো ব্রাহ্মী বা খরষ্টি লিপির শাশ্বত অনুশাসন। জিজ্ঞেস করি, চিঠিখানা তোমাকে লেখা, কিন্তু পিউ নামে সম্বোধন কেন? ও বললে, ন্যাকামি করিস না। তারপরেই ও নজরে পড়ল আমার টেবিলের ফুলদানির দিকে। কল্যাণী একটা ফুলদানিতে সাজিয়ে রেখেছে একগুচ্ছ সাদা গোলাপ। মলিদি বললে, বাহ, ভারী সুন্দর গোলাপ তো। কে পাঠিয়েছে রে? তোর বয়ফ্রেন্ড? আমার জবাবটা শুনবার মতো সময় বা ধৈর্য তার নেই। এক নিঃশ্বাসে বলে যায়, কাল সন্ধ্যায় এয়ারপোর্ট থেকে ও আমার জন্য একগুচ্ছ গোলাপ পাঠিয়েছে, তবে সাদা নয়, ক্রিমসন। আমি বিচিত্র হেসে বলি, তাহলে রবিবারের ডিনার পার্টিতে এই বালুচরি শাড়িটাই পরে যাচ্ছ তো? আলবাত, কারণ রোববার দুপুর থেকে আমার তো আর মাথা ধরবে না। তুইও আসছিস সীতু, যেহেতু তোকে নিমন্ত্রণ করতে এসছি আমি। ভৌমিক আমাকে 2খানা ব্ল্যাঙ্ক ইনভিটেশন কার্ড দিয়েছে আমার 2জন ঘনিষ্ঠ বান্ধবীকে নিমন্ত্রণ করতে, যাকে আমার খুশি। ঘনিষ্ঠ বান্ধবী শব্দটায় হঠাৎ মনে পড়ে গেল বিজনেস ম্যাগনেট তথা বিধায়ক লেডি কিলার সদম্ভে ঘোষণা করেছিলেন, মলির সব বান্ধবীকেই আমি ঘনিষ্ঠভাবে চিনি। ঘনিষ্ঠ মানে কতটা ঘনিষ্ঠ? সেই সব বান্ধবীদের ক্ষেত্রেও প্রথম গোলাপগুচ্ছটা কি ছিল সাদা রঙের? ক্রমশ তার রং বদল হয়েছিল টুকটুকে লালে। কৃতজ্ঞতার শুভ্রতা রূপান্তরিত হয়েছিল কামনার রক্তিম আভায়। বলি, সরি মলিদি, রবিবার আমার একটা সান্ধ্য নিমন্ত্রণ আছে, আগেই হ্যাঁ বলে দিয়েছি। সেটা ক্যান্সেল করা যায় না? কার নিমন্ত্রণ? ডাহা মিথ্যে কথা বলার একটা পারদর্শিতা জন্মে গেছে। অম্লানভাবে বলি, যে বোকাটা ওই সাদা গোলাপের গুচ্ছটা পাঠিয়েছে। মলিদি খুশিয়াল হয়ে ওঠে। দেন আই উইথড্র। বেস্ট অফ লাক। একদিন এসে তার কথা বিস্তারিত শুনব। আমি হাসার চেষ্টা করি, যদিও কান্নাই পাচ্ছিল আমার। নার্সিসাস ফুলের, দিদাভার সমজদার, অথবা বালুচরি শাড়ির রইস খদ্দের আসে, হয়তো অতি দীর্ঘদিনের প্রতীক্ষান্তে। কিন্তু নিম্ন মধ্যবিত্ত ঘরের সামান্য শিক্ষিতা কালো পশারিনীর ওই গানটা পথচলতি কোনো মানুষ কি থমকে থেমে গিয়ে দাঁড়িয়ে শোনে? কে নিবি গো কিনে আমায়, কে নিবি গো কিনে। শুনছিলেন নারায়ণ সান্যাল মহাশয়ের লেখা পশারিনী। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।